ভ্রমণপ্রিয় মানুষ সারা বছরই ঘুরতে যেতে চান, কিন্তু বর্তমান কর্মব্যস্ততার জীবনে কাজ ছুটি করে বেশি দিন ঘুরতে যাওয়া সবসময় সম্ভব হয় না। তাই একদিনের ভ্রমণের গন্তব্য হিসাবে আমরা বিভিন্ন জায়গার সন্ধান করে থাকি, যেখান থেকে সপরিবারে ঘুরে আসা যায়। আজকের ভিডিওতে থাকছে এমনই এক জায়গার সন্ধান, যেখানে শীতের একটা ছুটির দিনে পরিবারের বড় থেকে ছোট সকলে মিলে সময় কাটিয়ে আসতে পারবেন। এই জায়গায় এলে একদিকে আপনারা পাবেন নানান মজার উপকরণ, আরেকদিকে পাবেন ইতিহাসের হাতছানি। শীত তো প্রায় এসেই গেছে, আর শীতকাল মানেই ঘুরতে যাওয়া, পিকনিক। আজকের ভিডিওতে আমরা এমনই একটা জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি, যেখানে আপনারা সপরিবারে ঘুরেও আসতে পারেন বা মনে করলে এখানে পিকনিকও করে নিতে পারেন। এটা হলো কলকাতার ইকো পার্ক, যেটা সল্টলেকে আছে। ইকো পার্ক আপনারা কিভাবে আসবেন, এখানে এসে কি কি দেখবেন, তার সমস্ত ডিটেল আজকের ভিডিওতে থাকছে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এখন আমরা দাঁড়িয়ে আছি সেক্টর 5 মেট্রো স্টেশনের সামনে। ধর্মতলা থেকে গ্রিন লাইন মেট্রো ধরে আমরা এখানে এসেছি। এবার আমরা যাব ইকো পার্ক। আর এই সেক্টর 5 মেট্রো স্টেশনের গেট এ এর সামনে থেকে অটো পাওয়া যায়, যেটা রিজার্ভ করে আপনি ইকো পার্ক যেতে পারবেন। এবার আমরা বাসে যাব, তো বাসের জন্য এগিয়ে চলেছি। অটোতে যেতে চাইলে আপনাকে অটো ভর্তি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেক্টর 5 মেট্রোর গেট নাম্বার এ থেকে আপনি কোনো রকমের ডাইরেক্ট বাস পাবেন না ইকো পার্ক যাওয়ার জন্য। তো ওখান থেকে আপনাকে আসতে হবে বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেট থেকে আপনি বাস, অটো, ম্যাজিক সমস্ত কিছু পেয়ে যাবেন ইকো পার্ক যাওয়ার জন্য। সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে বিশ্ব বাংলা গেট অবধি আসতে আপনার লাগবে 10 টাকা। আর এখান থেকে আবার ইকো পার্ক যেতে আপনার সময় লাগবে 5 মিনিট এবং ভাড়া লাগবে 10 টাকা। বিশ্ব বাংলা গেটের সামনে থেকে আমরা বাসে উঠেছিলাম, 5-7 মিনিট মতো সময় লাগলো। এখন আমরা ইকো পার্কের 1 নম্বর গেটের কাছে নেমে গেছি। আস্তে আস্তে হেঁটে ইকো পার্কের দিকে যাচ্ছি। চলুন ভিতরে গিয়ে দেখা যাক। ইকো পার্ক নিউ টাইমিং মঙ্গল থেকে রবি সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে। সোমবার দিন পুরোপুরিভাবে বন্ধ। এক নম্বর গেট থেকে ঢুকেই টিকিট কাউন্টার থেকে আমরা প্রথমে টিকিট কেটে নিলাম। 30 টাকা করে পার হেড টিকিট। আর গেট দিয়ে সামনে ঢুকেই আপনি প্রথমে এই বড় ম্যাপটা পেয়ে যাবেন গাইডেন্সের জন্য, যে কোথায় কি আছে। ইকো পার্ক ঘুরতে আপনাদের 2 দিন মতো সময় লাগতে পারে। আমরাও এই পার্কটি 2 দিনেই পুরোটা ঘুরেছি। প্রথমে এই পার্ক ঘোরার ভিডিও 2টি পর্বে দেখানোর পরিকল্পনা থাকলেও আমাদের ভিডিও দেখে যারা ইকো পার্ক সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চাইছেন, তাদের সুবিধার্থে আমরা একটা ভিডিওর মধ্যেই আমাদের 2 দিনের ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরলাম। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি পুরোটা দেখবেন। 1 নম্বর গেট থেকে এন্ট্রি করে আমরা এদিক দিয়ে এসেছি। আগের দিন আমরা এখান থেকে সোজা চলে গিয়েছিলাম। এদিক দিয়ে লেকের পার বরাবর হাঁটতে থাকলে প্রথমে ওয়াটার অ্যাক্টিভিটিস পড়বে, তারপরে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, 7 ওয়ান্ডার্স, এগুলো একটা একটা করে পরপর পড়বে। আজ আমরা যাব এই বাদিকে, এখানে জাপানিজ গার্ডেন, আইফেল টাওয়ার। বাঁদিকে যে রাস্তাটা দিয়ে আমরা এলাম, এই রাস্তা দিয়ে আপনারা এগোতে থাকলেই, জাস্ট একটু এগিয়ে এলেই সামনেই পেয়ে যাবেন প্রথম জাপানিজ ফরেস্ট। চলুন ভিতরে যাই, দেখি এখানে কি কি দেখার মতো জিনিস আছে। ইকো পার্ক তৈরির সময় এক কর্মচারী এই জায়গা থেকে পুরাতন একটি বুদ্ধ মূর্তি খুঁজে পায়। সেখান থেকেই হিডকো এই স্থানে জাপানিজ ফরেস্ট তৈরির সিদ্ধান্ত নেয়। জাপানিজ ফরেস্টটি 3.5 একর জায়গা নিয়ে তৈরি। বিভিন্ন রকমের জাপানিজ উদ্ভিদে ঘেরা এই বনের এক প্রান্তে রয়েছে একটি প্যাগোডা এবং তারই পাশে রয়েছে সিরিজ অফ তোরি।
উঁচু একটি ঢিবির উপরে রয়েছে ইয়েলো ব্যাম্বু, যাতে কৃত্রিমভাবে আলো লাগানো রয়েছে আরো সুন্দর দেখানোর জন্য। একটু সন্ধ্যের দিকে এই ফরেস্টে এলে এর সৌন্দর্য আলাদাই অনুভূতি দেবে, শুধুমাত্র আলোকসজ্জার জন্য। কলকাতার বুকে এক টুকরো জাপান যদি আপনাদের দেখতে হয়, তাহলে কিন্তু আসতে হবে ইকো পার্কের এই জাপানিজ ফরেস্টে। আর এখানে এলে দেখতে পাবেন এই সুন্দর জাপানি মন্দির। এছাড়াও রয়েছে কৃত্রিম ঝিল, সুন্দর একটি ঢালু রাস্তা ও জাপানিজ রেস্টুরেন্ট, যেখানে আপনি অথেন্টিক জাপানিজ কুইজিন ট্রাই করতে পারবেন। যারা সোশ্যাল মিডিয়াতে প্রচুর ছবি ও ভিডিও পোস্ট করতে ভালোবাসেন, তাদের এই জায়গাটি ভালো লাগবেই। এই ফরেস্টে এলে মনে হবে সত্যি সত্যি জাপানের কোনো বনে চলে এসেছি। জাপানিজ গার্ডেন থেকে বেরিয়ে আপনারা দেখে নিতে পারেন আইফেল টাওয়ার। ইকো পার্ক গেট নাম্বার 8B, এর ঠিক উল্টো দিকেই রয়েছে আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারে যেতে গেলে আপনাকে এখানে কিন্তু এটা এক্সিট গেট দিয়ে বাইরে বেরিয়ে তারপরে টিকিট কেটে আপনাকে আইফেল টাওয়ার দেখতে যেতে হবে, এবং সেই টিকিটে আপনি আবার এন্ট্রি করতে পারবেন। যে টিকিট আপনার কাছে আছে সেই টিকিটে আপনি আর দ্বিতীয়বার এন্ট্রি করতে পারবেন না। আইফেল টাওয়ার দেখে জাপানিজ ফরেস্ট যাওয়ার জন্য আমরা যেখান থেকে বাঁদিকে হাঁটা শুরু করেছিলাম, আপনারা সেখানেই ফিরে আসুন। ফিরে এসে ঝিলের পাড় বরাবর বাঁদিক ধরে হাঁটতে থাকলে আপনারা একে একে ওয়াটার অ্যাক্টিভিটিজের কাউন্টারগুলি দেখতে পাবেন। ইকো পার্কের ভিতরে টয় ট্রেন, এই টয় ট্রেনটা দেখে আমরা হাওড়া রেল মিউজিয়ামে গিয়েছিলাম, ওইখানে টয় ট্রেনের কথা মনে পড়ে গেল। দার্জিলিংয়ের টয় ট্রেন চড়ার সৌভাগ্য এখনো অবধি হয়নি, তবে এইগুলো দেখতেও কিন্তু দারুণ লাগে। ইকো পার্কের ঠিক উল্টো দিকেই আছে মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম। হাতে সময় থাকলে আপনারা ওটাও ঘুরে দেখতে পারেন। সোম থেকে শুক্র জনপ্রতি টিকিট মূল্য 100 টাকা করে, কিন্তু উইকেন্ডে এলে কিন্তু 150 টাকা করে টিকিট। কলকাতার মধ্যে এবং কলকাতার আশেপাশে আরও অনেক জায়গা আছে যেগুলো আমরা একদিনে খুব ইজিলি কিন্তু ঘুরে নিতে পারি। আমাদের চ্যানেলে এইরকম বেশ কয়েকটি জায়গার ভিডিও আছে, আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। 1 নম্বর গেট থেকে ভেতরে ঢুকে এসেই আপনি যাত্রাগাছি ঝিলের পাড়ে এলেই ফার্স্টে দেখতে পাবেন অনেক ওয়াটার অ্যাক্টিভিটি করার ব্যবস্থা আছে। ওয়াটার রোলার, স্পিড বোট, কায়াকিং, আর তার থেকে একটু এগিয়ে এলে এখানে ডুয়ো সাইক্লিং। এখানে আপনি সাইকেল একটা করে রিজার্ভ করতে পারবেন এবং পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য দুজন মিলে ডুয়ো সাইক্লিং করে ঘুরে দেখতে পারবেন। ইকো পার্ক বোট রাইড, এখানে প্যাডেল বোট আর শিকারা বোট ভাড়া করা যায় 2 থেকে 4 জনের জন্য। 30 মিনিট করে শিকারাতে ভাড়া 300 টাকা আর প্যাডেল বোট 200 টাকা। দেরি হলে ফাইন লাগবে, সেই ডিটেলস এখানে লেখা আছে। আর লাইফ জ্যাকেট ভিজে গেলেও ফাইন লাগবে।
উপরটা বসে উপরটা মিঠুটা বলি বললাম দেখালাম কি আর পিছনে না মনে হচ্ছে ইকো পার্কের ভিতরের যাত্রাগাছি লেকে এখন সূর্যাস্তের এই সুন্দর দৃশ্য আমার পিছন দিকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে বোট রাইড করছে বহু মানুষ এখানে, বিশেষত অল্প বয়সী। স্পিড বোট বা শিকারা বোটের সামনে থেকে একটু এগিয়ে এলেই দেখতে পাবেন ফুড কোর্ট। এখানে সমস্ত রকমের খাবারের অপশন অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে এখান থেকে এসে খাবার খেতে পারেন। এর সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে সোজা, এটা সোজা চলে যাচ্ছে ডিয়ার পার্ক আর ট্রপিক্যাল রেন ফরেস্টের দিকে। আর এখান থেকে আপনি বাঁ দিকে গেলে সোলার ডোম পেয়ে যাবেন। ফুড কোর্ট থেকে একটু এগিয়ে এলেই এই রোজ গার্ডেনটা আছে। আপনারা যদি ডিসেম্বর বা জানুয়ারি মাসে আসেন তাহলে এই জায়গাটা পুরোটাই গোলাপে ভর্তি দেখতে পাবেন। বাঁকুড়ার বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটার মন্দির সম্পর্কে আমরা অনেকেই জানি, তবে যাদের বাঁকুড়া যাওয়া হয়ে ওঠেনি তারা ইকো পার্কে এই টেরাকোটা মন্দিরের একটি রেপ্লিকা দেখে নিতে পারেন। সোজা এগিয়ে আসলে পার্কের ৩ নম্বর গেটের কাছে আপনারা পেয়ে যাবেন মাস্ক গার্ডেন, যেখানে দেখতে পাবেন মুখোশ দিয়ে সাজানো একটি সুন্দর বাগান। মাস্ক গার্ডেনের বাঁদিকে যে রাস্তাটি সোলার ডোমের দিকে চলে গেছে সেই রাস্তা ধরে আপনারা এগোতে থাকুন। যেদিকে আমরা সোলার ডোমের দিকে যাচ্ছিলাম, তো সোলার ডোমে যাওয়ার জাস্ট একটু আগেই এখানে আছে এই বাংলার গ্রাম, যেখানে গ্রাম বাংলার এক টুকরো ছবি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। 10 টাকা এন্ট্রি ফিস। তো আমরা এখন ভিতরে যাব, গিয়ে দেখি। শহরের ব্যস্ত জীবনের চাপে পড়ে আজ আমরা ভুলেই গেছি আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য ও শান্ত প্রকৃতিকে। ইকো পার্কের এই কৃত্রিমভাবে তৈরি গ্রাম বাংলায় এসে আপনি কিছুক্ষণের জন্য ভুলেই যাবেন যে আপনি শহরে আছেন। বাংলার গ্রামে কিন্তু সত্যিকারের সবজি চাষ হয়েছে। অন্যান্য জিনিসগুলো এখানে নকল হলেও সবজিগুলো কিন্তু আসল, সেটা আমরা দেখতে পাচ্ছি। ফুলকপি চাষ করা হয়েছে, এগুলো সম্ভবত টমেটো গাছ, এছাড়া পালং শাকও আছে। তো এখানে অন্যান্য জিনিসগুলো নকল হলেও সবজি আসল চাষ করা হয়েছে। এবার এই সবজিগুলো কোথায় যায় আমাদের জানা নেই। আপনারা যারা ভিডিও দেখছেন, যদি আপনাদের কারোর জানা থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু গ্রামের মানুষ ও পশু পাখিগুলি ছাড়া সব কিছুই এখানে আসল, তাই গ্রামের মাটির গন্ধ আপনি এখানে এলে পাবেনই। এটি আপনাকে এক অমূল্য জিনিস উপহার দেবে, তা হলো শান্ত এক রঙিন পরিবেশ। বাংলার গ্রামের ঠিক পাশেই রয়েছে ধামসা রেস্টুরেন্ট। এখানে আদিবাসী গ্রামের থিমে একটি বাঙালি রেস্টুরেন্ট খোলা হয়েছে।
ইকো পার্ক সোলার ডোম হলো ভারতবর্ষের প্রথম ও সবথেকে বড় সোলার এনার্জি মিউজিয়াম। এটি সকাল 11টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত খোলা থাকে। মাথা পিছু টিকিট মূল্য 200 টাকা। এটি দেখতে হলে আপনাকে অনেকটা সময় নিয়ে দেখতে হবে। ইকো পার্কের প্রধান আকর্ষণ হলো পিকনিক করার জন্য অফুরন্ত জায়গা। এছাড়া রয়েছে রোজ গার্ডেন, ট্রপিক্যাল রেইন ফরেস্ট, সোলার ডোম, ডিয়ার পার্ক, 7 ওয়ান্ডার্স, বাটারফ্লাই গার্ডেন ইত্যাদি। বর্তমানে বাচ্চাদের খেলার মাঠগুলি দিন দিন কমেই চলেছে। তাই ইকো পার্কে এলে যদি আপনি আপনার পরিবারের ছোট্ট সদস্যদের নিয়ে আসেন, তাহলে তারা এখানে এসে পাবে অনেকটা বড় খোলা খেলার মাঠ ও প্রচুর রাইড, যা তাদেরকে অনেক আনন্দ দেবে। ইকো পার্কের এই জায়গাটা একটা ট্রি হাউস ধরনের, এখন যেখানে দাঁড়িয়ে আছি। আর নিচে সিঁড়ি আছে, পাকানো ধরনের সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠে এলাম। তো ট্রি হাউসটা কেমন একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। ইকো পার্কে গেট নাম্বার 1-এর মতোই গেট নাম্বার 4-এও পার্কিং লটের ব্যবস্থা আছে। তবে ইকো পার্কের সামনে থেকে রাস্তা পার হওয়ার ব্যবস্থা শুধুমাত্র 4 নম্বর ও 3 নম্বর গেটের মাঝখানেই আছে। তবে অরেঞ্জ লাইন মেট্রো ইকো পার্ক পর্যন্ত চালু হয়ে গেলে আপনি সেক্টর 5 মেট্রো থেকে লাইন বদল করে সরাসরি ইকো পার্ক চলে আসতে পারবেন। আশা করা যায় খুব শীঘ্রই এই পরিষেবা চালু হয়ে যাবে। এখানে কিন্তু গলফ কার্টও রয়েছে। তো যদি বয়স্করা থাকেন ইকো পার্কে ঘুরতে আসেন, তাহলে গলফ কার্টে করে কিন্তু আপনারা চাইলে ঘুরতেই পারেন, কোনো অসুবিধা হবে না। ট্রপিক্যাল রেইন ফরেস্টের ঠিক পিছনেই রয়েছে বাটারফ্লাই গার্ডেন। এখানে একটা প্রদর্শনী আছে ভেতরে, ফুলের প্রদর্শনী, এবং সেখানে অনেক বাটারফ্লাই আছে। চলুন ভেতরে গিয়ে দেখি। ইকো পার্কে এলে 7 ওয়ান্ডার্স যদি না দেখেন, তাহলে তো ইকো পার্ক ঘোরা সম্পূর্ণই হবে না। কিন্তু 7 ওয়ান্ডার্স দেখতে হলে আলাদা করে কিন্তু টিকিট কাটতে হবে, পার পার্সন 30 টাকা। আমরা এন্ট্রি গেট দিয়ে ঢোকার সময় পার পার্সন 30 টাকা করে টিকিট কেটেছি, কিন্তু সেই টিকিট দিয়ে 7 ওয়ান্ডার্স কিন্তু দেখা যাবে না। তার জন্য আবার আলাদা করে টিকিট কাটতে হবে। টিকিট আমাদের কাটা হয়ে গেছে, এবার আমরা ভিতরে যাচ্ছি। 7 ওয়ান্ডার্স দেখার জন্য এই অংশে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন বিশ্বের 7ম আশ্চর্যগুলির মধ্যে অন্যতম মিশরের পিরামিড, মিশরের সবচেয়ে বিখ্যাত মূর্তি মিশরের গিজায় অবস্থিত গ্রেট স্পিংসের মূর্তি। পিরামিডগুলি হল প্রাচীন মিশরের শাসক ফেরাওদের সমাধিস্থল। স্পিংসের মূর্তিটি হল সেই সময়ের মিশরীয় স্থাপত্যের এক অন্যতম নিদর্শন। জর্ডানের পেট্রা দক্ষিণ পশ্চিম জর্ডানের একটি বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান এবং প্রাচীন শহর, যা গোলাপ শহর নামে পরিচিত। এর অত্যাশ্চর্য গোলাপি বেলেপাথরের পাহাড়ের জন্য, যার মধ্যে রয়েছে অবিশ্বাস্য পাথরে খোদাই করা স্থাপত্য ট্রেজারি আল খাইজেন।
এবং মঠের মতো আইকনিক কাঠামো। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত একটি স্থান। এক সময়ের সমৃদ্ধ মহানগরী পুনরাবিষ্কৃত হওয়ার আগে এটি মূলত পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বর্তমানে এটি পৃথিবীর অন্যতম পর্যটন স্থল। তাজমহল সম্বন্ধে জানেন না এমন ভারতীয় সম্ভবত নেই। পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে সবচেয়ে সুন্দর হলো আমাদের দেশের গর্ব এই তাজমহল। পিরামিডের মতো তাজমহলও আদতে একটি সমাধিস্থল। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সমাধিটি নির্মাণ করেন। এটি শুধুমাত্র প্রাচীন ভারতের এক অপূর্ব স্থাপত্যশৈলীর নিদর্শন নয়, এটি আজও আলোচিত হয় ভালোবাসার এক নিদর্শন হিসেবে। কলোজিয়াম অফ রোম বা ফ্লেভিয়ান অ্যাম্পিথিয়েটার হলো রোমের এক বিশাল প্রাচীন অ্যাম্পিথিয়েটার, যা সম্রাট ভেসপাসিয়ান এবং টাইটাস দ্বারা 72 থেকে 80 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল, যা গ্ল্যাডিয়েটোরিয়াল প্রতিযোগিতা, পশু শিকার ও 50,000 রোমান জনসাধারণের জন্য উন্মুক্ত প্রদর্শনীর জন্য বিখ্যাত। এর স্তরযুক্ত আসন, ভূগর্ভস্থ হাইপোজিয়াম এবং প্রত্যাহারযোগ্য ছাউনি সহ অবিশ্বাস্য রোমান ইঞ্জিনিয়ারিংয়ের এক সুন্দর নিদর্শন। এটি প্রায় 189 মিটার লম্বা, 156 মিটার চওড়া ও 48.5 ফুট উঁচু। এই কলোজিয়ামে দর্শকদের বিনোদনমূলক প্রদর্শনের পাশাপাশি সর্বসমক্ষে মৃত্যুদণ্ডও দেওয়া হতো। চীনের মহাপ্রাচীরের যে মিনিয়েচার ক্রিয়েশন বলা যেতে পারে, এই যে ইকো পার্কে আছে, পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে অন্যতম একটি আশ্চর্য চীনের মহাপ্রাচীর। এখন সেইখানেই যাচ্ছি। এই যে দেখছেন দলে দলে কত মানুষ এখন চীনের মহাপ্রাচীর দেখতে ওপর দিকে যাচ্ছে। চীনের মহাপ্রাচীর হলো পাথর ও মাটি দিয়ে তৈরি দীর্ঘ প্রাচীরের সারি। এগুলি খ্রিস্টপূর্ব 5 শতক থেকে 1600 শতক পর্যন্ত চীনের উত্তর পশ্চিম সীমান্ত রক্ষা করার জন্য নির্মাণ করা হয়েছিল। এই প্রাচীরের উচ্চতা 5 থেকে 8 মিটার এবং দৈর্ঘ্য 8851.8 কিলোমিটার। প্রাচীরটি শুরু হয় সাংহাই পাস এবং শেষ হয়েছে লোকনুর নামক স্থানে। মোয়াইয়ের মূর্তিগুলি হলো দক্ষিণ আমেরিকার চিলি দেশের ইস্টার দ্বীপের বিশাল আকারের আগ্নেয় শিলায় খোদাই করা এক শিলা মানব মূর্তি। 1250 থেকে 1500 সালের মধ্যে রাপানুই জনগণ তৈরি করেছিলেন, যা পূর্বপুরুষদের জীবন্ত মুখ হিসেবে বিবেচিত হয়। ক্রাইস্ট দি রিডিমিয়ার হলো ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অবস্থিত যীশুখ্রিস্টের একটি বিশাল বিশ্ববিখ্যাত মূর্তি, যা কর্কোভাডো পর্বতের চূড়ায় দাঁড়িয়ে। এটি বিশ্বের বৃহত্তম আর্ট ডেকো ভাস্কর্যগুলির মধ্যে অন্যতম। মূর্তিটি ব্রাজিল এবং খ্রিস্ট ধর্মের এক শক্তিশালী প্রতীক। মূর্তিটির নির্মাণ সময় 1931 সাল। এটি 98 ফুট উঁচু এবং ভিত্তি সহ 125 ফুট উঁচু। যিশুর এই মূর্তি বিশ্বাস, আশা এবং
স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন। ক্রাইস্ট দি রিডিমার দেখে ইকোপার্ক ভ্রমণ সম্পূর্ণ করে ইকোপার্কের 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে আপনারা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হতে পারেন। সমস্ত কিছু দেখার পরেও যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে লেকের ধারে ফিরে আসুন আর উপভোগ করুন সন্ধ্যাবেলার মিউজিক্যাল লেজার শো। ইকো পার্ক অনেক বড় জায়গা, একদিনে ঘুরে শেষ করে দেখা যাবে না। আর এর মধ্যে দুটো ইম্পর্টেন্ট মেন জায়গা আছে যেগুলো আমরা ঘুরে দেখতে পারলাম না। সেটা হচ্ছে, একটা হচ্ছে ডিয়ার পার্ক আর সোলার ডোম। এই দুটো জায়গায় আপনাকে বাইরে যেতে হবে এবং আলাদা করে টিকিট কাটতে হবে। সেই টিকিট দিয়ে আপনাকে দেখতে হবে, ওটা ইকো পার্কের টিকিটের মধ্যে ইনক্লুডেড নয়। আর বাকি ইকো পার্কটা আপনি ইকো পার্কের টিকিটে দেখতে পারবেন। আজকের আমাদের ইকো পার্ক ঘোরা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাঙালি ট্রাভেলার চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই।